সরকার গঠনের ৬ মাসের মাথায় আকার বাড়ল প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার। মন্ত্রিসভায় ৫ জন নতুন সংসদ সদস্য যুক্ত হলেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর খিলক্ষেত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। জনাব আনিসুর রহমান, আপনাকে স্বাগত। যেমনটি আমরা জানি, নতুন ৫ জন সদস্য যুক্ত হওয়ার পরে মন্ত্রিসভা এখন হচ্ছে ৫২ জনের। সেক্ষেত্রে সরকার গঠনের ৬ মাসের মাথায় আকার বাড়ল। আপনার সার্বিক মূল্যায়ন কি এতে? দেখুন, তারেক রহমান সরকার একটি প্রতিশ্রুতিবদ্ধ সরকার। মানে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে জনগণকে কমিটমেন্ট দিয়ে একটা গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করবে। এখন গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করার জন্য একটি শক্তিশালী মন্ত্রিসভাটা কিন্তু খুব জরুরি। সেখানে আপনার এক্সপেরিয়েন্সড পলিটিশিয়ানদের একটা সমন্বয় থাকবে, নবীন পলিটিশিয়ানদের একটা এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যাবে। সেখানে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে এবং সেই গভর্নমেন্ট একটা গুড গভর্নেন্স দিবে জনগণকে। সেই দৃষ্টিকোণ থেকে আমি দেখবো যে আজকে যে মন্ত্রিসভার কলেবরটা বৃদ্ধি হয়েছে, দ্যাট ইজ এ গুড সাইন ফর তারেক রহমান গভর্নমেন্ট। এবং সেখানে মঈন খানের মতো একজন আহ, বিদগ্ধ পণ্ডিত একজন ব্যক্তিকে এবং খুবই বর্ষিয়ান রাজনীতিবিদকে মন্ত্রিসভায় নিয়ে এসছে। এটাও আমাদের দেশের জন্য খুবই মঙ্গলকর এবং রাজনীতির জন্য খুব মঙ্গলকর। এবং অন্যান্য যে সমস্ত, যেমন হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে আসছে দেখলাম, দ্যাট ইজ এ গুড সাইন বিকজ অফ পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে প্রফেশনালদের পররাষ্ট্র মন্ত্রণালয়টি যদি পরিচালনা করে তাহলে দেশের জন্য ভালো। বিকজ অফ আমাদের মতো রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী খুব স্কিল্ড হওয়া খুব জরুরি, প্রফেশনাল হওয়া খুব জরুরি। সেই দৃষ্টিকোণ থেকে আমি দেখবো যে এখানে মন্ত্রিসভার কলেবরটা বৃদ্ধিটা, এটা আমাদের জন্য, গুড গভর্নেন্সের জন্য একটা গুড সাইন। আপনি বলছিলেন যে হুমায়ুন কবিরকে নিয়ে এসেছে, দ্যাটস এ গুড সাইন। নতুন মন্ত্রী নিয়ে এসেছে, সেটাও একটা গুড সাইন। সেক্ষেত্রে নতুন ৪ জন পূর্ণমন্ত্রী হলেন এবং প্রতিমন্ত্রী ২ জন হলেন, কিন্তু কয়েকজন বাদ পড়েছেন। যারা বাদ পড়েছেন তাদের বিষয়ে কি বলবেন? না, দেখুন, আমি আগে দেখি যে এখানে রাশিদুজ্জামান মিল্লাতকে আপনার প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। সেটাও কিন্তু একটা রেওয়ার্ড, অর্থাৎ তার কাজের একটা রেওয়ার্ড সেখানে দেওয়া হয়েছে। এবং এটাও কিন্তু সরকারের একটা এক ধরনের অ্যানালাইসিস ছিল যে আমরা আমরা যেটা গুড গভর্নেন্স করতে চাই, তো সেখানে মন্ত্রীদেরকে যদি এক্সেলেন্ট মন্ত্রী যদি না দেওয়া যায় তাহলে গুড গভর্নেন্স সম্ভব না, অর্থাৎ জনগণের আশাটা পূর্ণ হবে না। অন্যদিকে আপনি যেটা বললেন যে যাদেরকে সরিয়ে দেওয়া হবে, সেটাও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ সরকারের জন্য। বিকজ অফ সরকার এখান থেকে কি করতে চায়, সরকারের যে ভিশন আছে, মিশন আছে। তারেক রহমান তার প্রথম ভাষণে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং তিনি সেই প্ল্যানগুলোকে বাস্তবায়ন করতে চান। অর্থাৎ দেশে একটি উন্নয়নশীল দেশ থেকে একটি উন্নত রাষ্ট্রের রূপান্তরের জন্য যেমনটা দরকার স্কিলড একটা অ্যাডমিনিস্ট্রেশন, যেমন দরকার স্কিল একটা ক্যাবিনেট, এবং সেইভাবে দরকার একটা গুড গভর্নেন্স। সেটার দিক থেকে যদি বিবেচনা করি তাহলে দেখবো যে সবগুলো ভালোর দিকে নেওয়ার জন্য তারেক রহমানের একান্ত প্রচেষ্টা রয়েছে। এখন মন্ত্রীদেরকে বেসিক্যালি সরকারের উইশটা, অর্থাৎ প্রধানমন্ত্রীর উইশ বা জনগণের উইশটাকে এস্টাবলিশ করার জন্য মন্ত্রণালয়গুলোকে আরো ঢেলে সাজানোর জন্য এই ধরনের কর্মযোগ্য বর্তমান সরকার নিয়েছে। এটা বলবো যে গণতন্ত্রের জন্য সৌন্দর্য এবং দেশের রাজনৈতিক উন্নয়নের জন্য এক ধরনের একটা গুড সাইন, আই থিঙ্ক। হ্যাঁ, যেমনটা আপনি বলছিলেন যে কাজের ক্ষেত্রে এটা একটা রিওয়ার্ড দেওয়া হয়েছে তাদেরকে, এবং সেক্ষেত্রে ৬ মাসের মূল্যায়নের ভিত্তিতেই নিশ্চয়ই রদবদলটি হয়েছে। তো আপনি কি মনে করেন, সামনে কি আরো রদবদল আসতে পারে কিনা? দেখুন, ৬ মাসের একটা ভিশন ছিল তারেক রহমান গভর্নমেন্টের, এবং নিশ্চয়ই নেক্সট 6 মান্থের আর একটা ভিশন থাকবে। এবং সেখানে যারা ভালো করবে, যে সমস্ত মন্ত্রীরা তাদের মন্ত্রণালয়গুলোতে ভালো কাজগুলো করবে এবং অ্যাডভান্সমেন্ট করবে, সেখানে তারা প্রাধান্য পাবে, এটাই স্বাভাবিক। এবং দেখুন, কিছু কিছু মন্ত্রণালয় আছে যেগুলো ভালো কাজ করাটা খুব জরুরি। যেমন ধরুন, আমাদের দেশের বিদ্যুতের একটা ক্রাইসিস আছে, গ্যাসের একটা ক্রাইসিস আছে। সেখানে এক ধরনের চ্যালেঞ্জ থাকবে, মন্ত্রী পরিষদের একটা চ্যালেঞ্জ থাকবে, মন্ত্রীদের একটা চ্যালেঞ্জ থাকবে। আমাদের দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়টা খুব গুরুত্বপূর্ণ, এখানে একটা চ্যালেঞ্জ থাকবে। আমাদের দেশে কমার্স মিনিস্ট্রি, ইকোনমিক মিনিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ, এখানেও একটা চ্যালেঞ্জ থাকবে। আমাদের দেশের যোগাযোগ উন্নয়ন, ছোট্ট একটা রাষ্ট্র, সেখানে সেই রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত করা যায়, আপনি দেখুন কানেক্টিভিটি যদি বাড়ানো যায়, হাইওয়েজ গুলা, এবং এখানে যদি উন্নত মানের আপনার হলো যে ফাস্ট ট্রেন গুলাকে ইন্ট্রোডিউস করা যায়, আমাদের দেশটার কিন্তু যত গাড়ির চাকা যত বেশি ফাস্ট হবে তত বেশি দেশের ইকোনমি বৃদ্ধি পাবে। এই সমস্ত দিকগুলো সরকার গুরুত্ব দিবে, এবং সরকার এই সমস্ত দিকগুলো গুরুত্ব দিতে গিয়ে যদি মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি বা মন্ত্রিসভা পরিবর্তন করেন, সেটা কিন্তু দেশের জন্য ভালো। সেটা দেশের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো এবং সরকারের জন্য ভালো।
জনাব ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।